ভোলায় মাদ্রাসা শিক্ষক হত্যা রহস্য জানা যায়নি। দুই জেলায় দম্পতি সহ ৩ মরদেহ উদ্ধার। যশোরে ৫ মাসে ৩৫ খুন সহ অসংখ্য অপরাধ। ছুটে এসে দেখি আমার বাইরে ওই পাশে একটা গলির ভিতর বাইরে পড়ে রয়েছে। রাজনৈতিক দলের গোষ্ঠী কিংবা সাধারণ ব্যবসায়ী প্রতিনিয়ত কিন্তু এই মার্ডারগুলো হইতেই আছে। পুলিশ প্রশাসনেরও যথাযথ ভূমিকা নাই। দালালদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। দালালদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে পাবনা ও ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক অবরোধ, আটকা যানবাহন, কয়েক জায়গায় অবস্থান কর্মসূচি। দুপক্ষের সংঘর্ষের জেরে হাটহাজারীতে চলছে ১৪৪ ধারা, টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, বন্ধ বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান। সাতক্ষীরার শ্যামনগরে বিশুদ্ধ পানির জন্য হাহাকার, পানি উন্নয়ন বোর্ড কলোনির পুকুর ভরসা স্থল হলেও দূষণের অভিযোগ। ৪-৫টা ইউনিয়ন মিলে এই পুকুরটা পানি ব্যবহার করা হয়। এই পুকুরটা অপরিষ্কার রাখার কারণে আমাদের এই পানিটা খাওয়া আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। সংবাদ ছেড়ে দেশে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। ভোলায় মাদ্রাসা শিক্ষক আমিনুল হক নোমানী হত্যার ঘটনায় মামলা হয়নি, এখনো কেউ আটক হয়নি। কি কারণে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি। তদন্তের পরে রহস্য উদ্ঘাটন হবে বলে জানিয়েছে পুলিশ। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারে হস্তান্তর করা হয়েছে। শনিবার রাতে সদর উপজেলার পশ্চিম বাপ্তা এলাকায় নিজ বাড়িতে হত্যার শিকার হন নোমানী। স্বজনরা জানান শুক্রবার সন্তানদের নিয়ে শিক্ষকের স্ত্রী ও তার বাবার বাড়ি যান, আর বাসায় একাই ছিলেন নোমানী। রাতে তার চিৎকার শুনে ছুটে যান প্রতিবেশীরা, ঘরে রক্তাক্ত অবস্থায় দেখতে পান তাকে। শিক্ষকতার পাশাপাশি সদর উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব ছিলেন তিনি। ৩ জন গেছি যখন তখন দিয়ে কাকায় পড়ে রয়েছে নিচে পড়ে রয়েছে। পরে আমরা ধরছি, ধরার পর পাশে আশেপাশে যারা ছিল তারা আইসে পাশের বাড়ির, পরে 2টা মেডিকেল নিয়ে আইসি আমরা। দৃষ্টান্তমূলক বিচার চাই এবং প্রকৃত দোষীদেরকে দ্রুত সময়ের ভিতরে আমরা বের করার জন্য প্রশাসনের কাছে আমরা দাবি করছি। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ভোলায় যাচ্ছি, সহকর্মী জুয়েল সাহা অপেক্ষা করছেন। জুয়েল, ময়নাতদন্ত শেষে তো পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে, কখন নাগাদ দাফন করা হবে এবং এই হত্যার মোটিভ সম্পর্কে কোনো ধরনের তথ্য পুলিশ দিল কিনা সেটিও জানতে চাই। দুপুর 2টার দিকে কিন্তু ভোলা সরকারি স্কুল মাঠে জানাজা অনুষ্ঠিত হবে এবং জানাজার শেষে পারিবারিক কবরস্থানে কিন্তু দাফন করার কথা রয়েছে। তবে আমরা পুলিশের সাথে কথা বলেছি, এই হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশ আমাদেরকে জানিয়েছেন তারা তদন্ত চালিয়ে যাচ্ছেন এবং বিভিন্নভাবে তারা তদন্ত চালিয়ে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত তারা এই হত্যাকাণ্ডের ঘটনার কিন্তু কোনো মোটিভ উদ্ধার করতে পারেনি। তবে আমরা এখানকার স্থানীয়দের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি যে যিনি এই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তিনি আসলে একজন ভালো মানুষ ছিলেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং যারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছিলেন গতকাল, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে উনি নামাজ শেষ করে রাত 9টার দিকে বাসায় ছিলেন, একাই ছিলেন। তার স্ত্রী এবং সন্তানরা কিন্তু নানার বাড়ি বেড়াতে গিয়েছেন শুক্রবারে এবং যার কারণে গতকালকে ঘটনার দিন কিন্তু তিনি একাই ছিলেন বাড়িতে এবং ওই ঠিক 9টার দিকে কোনো দুর্বৃত্ত, তারা সংখ্যায় আসলে কতজন ছিল সেটি আসলে কেউ এখন পর্যন্ত নিশ্চিত নয়। তবে তারা ভিতরে প্রবেশ করে তাকে ধারালো কোনো অস্ত্র দিয়ে তাকে হত্যা করেছেন এবং হত্যা করার পরে তারা পালিয়ে গেছেন এবং আমিনুল হকের ডাক চিৎকারে কিন্তু স্থানীয়রা সেখানে ছুটে গিয়েছেন এবং তারা উদ্ধার করে তাকে সদর হাসপাতালে নিয়ে যান এবং চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তো আমরা কিন্তু এই বিষয় নিয়ে কিন্তু বলা মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা তার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন তারা এই ঘটনার মোটিভ উদ্ধারের জন্য তারা বিভিন্ন তদন্ত শুরু করেছেন এবং এখনো চালিয়ে যাচ্ছেন। তদন্ত চলছে। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য জুয়েল। বগুড়া শহরের শতাব্দী ফিলিং স্টেশন থেকে এক কর্মচারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে দত্তবাড়ি এলাকায়
ওই পাম্পের কাউন্টারের ভেতর থেকে হিসাবরক্ষক ইকবাল হোসেনের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায় গতরাতে ফিলিং স্টেশনের দায়িত্বে ছিলেন ক্যাশিয়ার ইকবাল এবং বিক্রয় সহকারী রতন। সকালে শিফটের কর্মচারীরা ফিলিং স্টেশনে এসে ইকবালের মরদেহ দেখতে পান, আর বিক্রয় সহকারী রতন লাপাত্তা। প্রাথমিক ধারণা স্টেশনের টাকা লুট বা পূর্ব বিরোধ থেকে ইকবালকে হত্যা করা হতে পারে। বরগুনা সদর থেকে স্বামী ও স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে ইটবাড়িয়া গ্রামের নিজ বসত ঘরে পাওয়া যায় আকলিমা ও স্বপনের মরদেহ। তাদের ঘরে দুটি কন্যা সন্তান রয়েছে। স্বজনরা জানান, সকালে ঘুম থেকে উঠে মাকে রক্তাক্ত, বাবাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় বড় মেয়ে। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। দিনমজুর স্বপন এবং আকলিমার দাম্পত্য কলহ চলছিল বলে স্বজনরা জানিয়েছে। পুলিশ ধারণা করছে এরই জেরে স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন। যশোরে গত 5 মাসে 35টি হত্যাকাণ্ড হয়েছে, ধর্ষণ 22টি। থেমে নেই চাঁদাবাজি, অপহরণ কিংবা ছিনতাই। অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ায় জেলাবাসী আতঙ্কিত। রাজনৈতিক নেতারা বলছেন আইন শৃঙ্খলা বাহিনীর অবহেলার কারণেই অপরাধ বেড়েছে, আর পুলিশের দাবি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। যশোর মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজার। 30 আগস্ট এই চায়ের দোকানেই বসেছিলেন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি আশরাফুল ইসলাম। হঠাৎই সেখানে আশরাফুলকে ছুরিকাঘাত করে এক দুর্বৃত্ত। মৃত্যু নিশ্চিতের পর পালিয়ে যায় ঘাতক। পূর্বে যে ধরে জায়গা মানে একটা বিষয় যে নিয়ে জায়গার সাথে শত্রুতা ছিল, রাস্তা গিয়ে ওই পাশে সমিলের পাশে ওই জায়গায় দায় পড়ে দলমল পাকাচ্ছে। আমি চার কাপটা কোনো রকম রেখে ছুটে এসে দেখি আমার বাইরে ওই পাশে একটা গলির ভিতরে বাইরেই পড়ে রয়েছে। পিছন দিয়ে একটা লোক ঢুকলো, আমি মুখের দিকে তাকাইনি। এবারে ঢোকার পরে দেখি ওই জায়গায় হাতাহাতি হচ্ছে। হাতাহাতি হলে তা আমি কাছে কি এর ভিতরে কোনো গন্ডগোল করবেন না। এই ঘটনার একদিন আগেই চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হামলা চালানো হয় মনিরামপুরের চা দোকানি পিকুল সহ 5 জনের উপর। মারধরের পর চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারায় দোকানির ভাই মিন্টু। গুরুতর আহত পিকুল ও তার ভাই সেন্টু এখনো হাসপাতালে। এই ঘটনায় স্বজনরা মামলা করলে গ্রেফতার হয় 2 জন। বহিষ্কার করা হয় ঘটনার মূল হোতা পৌর বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক সাব্বির হোসেনকে। চান্দা নিয়ে হিসেবে মারে, তখন চান্দা মান্দা দিতে পারিনি বলে আমার সেই ছেলের মেরে ফেলাইছে। সেই ছেলে আমার মরে গেছে, এখন 2 আছে বাজারে, হাসপাতালে আছে 2। শুধু এই 2টি হত্যাকাণ্ডই নয়, এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত জেলায় 35টি খুনের ঘটনা ঘটেছে, হয়েছে 22টি ধর্ষণ। থেমে নেই চাঁদাবাজি, অপহরণ বা ছিনতাই। প্রতিনিয়ত কিন্তু এই মার্ডারগুলো হইতেই আছে, এবং বিশেষ করে এটা রাজনৈতিক দলের গোষ্ঠী কিংবা সাধারণ ব্যবসায়ী থেকে শুরু করে যে কেউ চাঁদাবাজি এবং হত্যা, এই ধর্ষণ, এই বড় বড় নৈরাজ্যগুলো ঘটে চলেছে। পুলিশ প্রশাসনেরও যথাযথ ভূমিকা নাই এবং রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার ফলেও এই খুন খারাপির নেপথ্যের কাহিনী এটা অনেক অংশেই দেখা যাচ্ছে। রাজনৈতিক নেতারা বলছেন অপরাধের বেশিরভাগই হচ্ছে জমিজমা বা গোষ্ঠীগত বিরোধের জেরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর সকল ইউনিট কাজ করছে বলে জানালেন পুলিশ কর্মকর্তা। অধিকাংশ জায়গায় জমিজমা সংক্রান্ত এবং নিজেদের মধ্যে আভ্যন্তরীণ বিরোধ, গোষ্ঠীগত বিরোধ, বিভিন্ন কারণে এটা হয়েছে। আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে দেখে এই ঘটনার সাথে কারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনছি, এবং আমরা জেলা পুলিশের মাধ্যমে আমরা যশোরবাসীকে জানাতে চাই যে যশোরে কেউ অপরাধ করে পার পাবে না। জেলায় গত 5 মাসে বিভিন্ন অপরাধে 3000-এরও বেশি আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর টাঙ্গাইলের বাসায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ভাঙচুর করা হয় 2টি গাড়ি। শনিবার মধ্যরাতে পৌর এলাকার জেলা সদর রোডের বাড়িতে এই হামলা হয়। কেয়ারটেকার জানান 15 থেকে 20 জনের একটি দল প্রথমে বাড়ির বাইরে থেকে ইটপাটকেল ছুঁড়ে জানালার গ্লাস ভাঙচুর করে, পরে মই দিয়ে দেয়াল টপকে ভেতরে ঢুকে কয়েকজন গাড়ি ভাঙচুর চালায়। জড়িতদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ। গতকাল দুপুরে এক সভায় বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হন কাদের সিদ্দিকী। তিনি নিজ বাসাতেই ছিলেন। নির্বাচনে সংসদীয় এলাকা পুনর্নির্ধারণের দাবিতে কয়েক জেলায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ চলছে। সকালে ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সর্বদলীয় সংগ্রাম পরিষদের ব্যানারে এই বিক্ষোভ করা হয়। অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। অবরোধকারীরা জানায় সদর ও বিজয়নগর নিয়ে গঠিত ছিল ব্রাহ্মণবাড়িয়া 3 আসন, তবে বিজয়নগরের চান্দুরা ও বুধুন্তি ইউনিয়নকে বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরই প্রতিবাদে বিক্ষোভ।
এদিকে পাবনা 1 আসনের সীমানা পুনর্বহালের দাবিতেও অবরোধ হয়েছে। সকালে ঢাকা পাবনা মহাসড়কের বেড়া এলাকায় সিএনবি মোড়ে অবস্থান নেয় বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তারা বেড়া উপজেলাকে পাবনা 1 আসনের সাথে সংযুক্তির দাবি জানান। কুমিল্লা 2 আসন পুনর্বহালের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে মেঘনা হোমনা নির্বাচনী এলাকা রক্ষা কমিটি। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ভাটেরচর এলাকায় নেতাকর্মীরা অবস্থান নেন। 8 ঘণ্টা পর পুলিশ তাদেরকে সরিয়ে দেয়। বিক্ষোভ হয়েছে ফরিদপুরের ভাঙাতেও। ব্রাহ্মণবাড়িয়া 3 সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। আর এ বিষয়ে খোঁজখবর রাখছেন সহকর্মী মহিউদ্দিন মিশু, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। মিশু, একটু জানাবেন বিক্ষোভকারীরা কি বলছেন আর মহাসড়কে এখন যান চলাচলের কি অবস্থা দেখছেন? আমি যেমনটা জানতে চেয়েছি, সকাল 10টা থেকে কিন্তু এখন পর্যন্ত ঢাকা সিলেট মহাসড়কে প্রায় 20 কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে এবং চরম ভোগান্তিতে কিন্তু যাত্রীরা রয়েছেন, এই পথে চলাচলকারী যাত্রীরা। আমি এই এলাকাবাসীর সাথে কথা বলছি, তারা বলছেন যে আমরা ব্রাহ্মণবাড়িয়া এই দুটি ইউনিয়ন সদর আসনের সাথে এইটার প্রতিবাদে কিন্তু বিজয়নগর উপজেলাবাসী তারা কিন্তু আজকে সকাল থেকে মাঠে এবং রাস্তায় যে ঢাকা সিলেট যে মহাসড়ক, সে মহাসড়ক কিন্তু অবরোধ করছেন। তাদের দাবি একটাই, তাদেরকে পূর্ণ বহলের যে ব্রাহ্মণবাড়িয়া 3 আসন সেখানে কিন্তু আবার সংযুক্তি করতে হবে ফিরিয়ে। এই বিষয়ে যদি আমি একটু জানতে চাই, আতাউল্লাহ তিনি হলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক। আজকে আপনার দাবিটা কি, এইটা জানাবেন। আমরা বিজয়ের 10 ইউনিয়ন শান্তিপূর্ণ ছিলাম, এখানে আজকে পরিস্থিতি কে ঘটাইলো? আমরা দেখেছি যে রবিন ফারহানা নামক এক মহিলা, সে কি করেছে, সে বিজয়নগরকে বিভক্ত করার জন্য নির্বাচন কমিশন আবেদন করার পরে এই এলাকা অশান্ত হয়েছে। আমরা স্পষ্ট বলে দিতে চাই, নির্বাচন কমিশনের অপরিণামবিহীন সিদ্ধান্তের কারণে এখানে এটা কোনো দলের আন্দোলন নাই, এটা বিজয়নগরের জনগণ বনাম রুবিন ফারহানা। আমরা স্পষ্ট করতেছি, আমরা এখানে কোনো দল করতে আসে নাই, আমরা সবাই বিজয়নগরের সন্তান, বিজয়নগরের নাগরিক হিসেবে এখানে কমিশন এই সিদ্ধান্তের দিচ্ছে। কমিশন আমরা শুনছিলাম। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মহিউদ্দিন মিশু। UHT মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সব সময় সেরা স্বাদে। সবশেষ বিরতিতে যাচ্ছি, একটু পরে ফিরছি। আরে ভিডিও করুন না, 5 স্টার সার্ভিস না দেখাতে পারলে নেগেটিভ রিভিউ হবে। রয়্যাল স্যুটটা কমপ্লিমেন্টারি করে দাও। থিন এন্ড ক্রাঞ্চি বিস ক্লাব ফিট বিস্কিট, যখন তখন ইটিং, যেখানে সেখানে ফিটিং। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোনের ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। ঠান্ডা ঠান্ডা ফ্রেশ কোলা, ফুডের সাথে বেস্ট কোলা, স্টেক ফ্রাই খাচ্ছি, মজা নিয়ে খাচ্ছি, সাথে আছে আমার দেশের আমার কোলা, ফ্রেশ কোলা, ফ্রেশ কোলা। ক্লোজ আপে এখন আছে জিঙ্ক ফ্রেশ টেকনোলজি, যা জীবাণুর সাথে লড়াই করে দেয় সতেজ নিঃশ্বাস 18 ঘন্টা পর্যন্ত। হাই তোমার বই ফেলে এসেছিলে, তোমার টিকিট, আর এটা তোমার। ক্লোজ আপ 18 ঘন্টা সতেজ নিঃশ্বাস। দেশের প্রথম 5D AI ইনভার্টার যমুনা এসি, যা LED বাল্বের মতোই অল্প বিদ্যুৎ খরচে চলে। কিভাবে? ডিসি ইনভার্টার ব্যবহারের ফলে আরো অধিক বিদ্যুৎ সাশ্রয় করে ও ডুয়েল গোল্ড ফিন অধিক স্থায়িত্ব নিশ্চিত করে। এছাড়াও যমুনা এসিতে রয়েছে UV কেয়ার টেকনোলজি। আপনার মনে হতে পারে এটা তো ম্যাজিক, কিন্তু আমরা বলছি ইনোভেশন। যমুনা এসি, ইনোভেশন ফর স্মার্টার লাইফ। ঠান্ডা ঠান্ডা ফ্রেশ কোলা, ফুডের সাথে বেস্ট কোলা, স্টেক ফ্রাই খাচ্ছি, মজা নিয়ে খাচ্ছি, সাথে আছে আমার।
আমরা এবারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাব। জাকসুতে আজ 10ম দিনের মতো প্রচারণা চলছে, সেই খোঁজ খবর রাখছেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু। কেমন দেখছেন আজকের প্রচারণা, একটু বিস্তারিত করে আমাদেরকে জানাবেন। বৃষ্টি, আসলে সকালে যখন আমরা ক্যাম্পাসে এসি তখন কিন্তু আমরা দেখেছি যে প্রচারণা বেশ ঢিলেঢালা ছিল। এখন যে চিত্রটা, অর্থাৎ 12টার পর আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে প্রার্থীরা যে তারা তাদের ভোটারদের সাথে কথা বলছেন এবং তাদের বিভিন্ন ধরনের আশ্বাস দিচ্ছেন। শেষ মুহূর্তের এই প্রচারণা কিন্তু এখন বলা চলে যে অনেকটাই জমে উঠেছে। এর কারণ হচ্ছে যে প্যানেল যারা দিয়েছেন তারা বিভিন্নভাবে বিক্ষিপ্ত হয়ে তারা প্রচারণা চালাচ্ছেন। শুধু যে প্যানেল যারা দিয়েছেন তারাই নয়, বিভিন্ন যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তাদেরকেও কিন্তু আমরা প্রচারণায় অংশগ্রহণ করতে দেখেছি। একেবারে বটতলা থেকে শুরু করে একাডেমিক ভবন, কেন্দ্রীয় লাইব্রেরি, সবগুলো পয়েন্টে কিন্তু আমরা দেখেছি প্রার্থীরা তারা যাচ্ছেন, ভোটারদের সঙ্গে কথা বলছেন, ভোটারদের কাছ থেকে তারা বিভিন্ন ধরনের আশ্বাস দিচ্ছেন ভোটারদের যে বিশ্ববিদ্যালয়ের যে ধরনের উন্নয়নমূলক কাজ সেই সকল কাজে তারা অংশগ্রহণ করবেন। এছাড়াও যে সকল সমস্যাগুলো রয়েছে, যেমন ডাইনিং এর খাবারের উন্নত করা এবং হলরুম কালচার, সবকিছু কিন্তু তারা আশ্বাস দিচ্ছেন। আর ভোটাররা বলছেন যে শুধু আশ্বাস না, তারা দেখবেন যে অতীতের যে অ্যাক্টিভিটিস সেগুলো চিন্তা করেই কিন্তু তারা তাদের নেতা নির্বাচিত করবেন। এই নেতা নির্বাচিত করার ক্ষেত্রে তারা খুবই সতর্ক অবস্থায় থাকবে, এমনটি কিন্তু আমাদের জানিয়েছেন। আরেকটি বিষয় জানাই কি, গত রাতে কিন্তু আপনি জানেন যে একটি ভিপি প্রার্থীর নির্বাচন অযোগ্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেই বিষয়টি কিন্তু সমালোচনা সৃষ্টি হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। এখনো পর্যন্ত বেশ আলোচনা সমালোচনাই হচ্ছে, তবে তারা বলছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনের সঙ্গে তারা কথা বলবেন। অনেক তথ্য আপনি জানাচ্ছিলেন, ধন্যবাদ নিপু। শনিবার রাতে দুপক্ষের দফায় দফায় সংঘর্ষের জেরে হাটহাজারীতে চলছে 144 ধারা, জোরদার আছে নিরাপত্তা। মাদ্রাসা এবং আশপাশের এলাকায় টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী, যানবাহন চলাচল কিছুটা কম। এই 144 ধারা বিকেল 3টা পর্যন্ত বলবৎ থাকবে। গতকাল হাটহাজারী মাদ্রাসার সামনে দাঁড়িয়ে অশোভন অঙ্গভঙ্গির ছবি তুলে ফেসবুকে পোস্টের অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। সাতক্ষীরার শ্যামনগরের উপকূলে খাবার পানির সংকট, নিম্ন আয়ের মানুষদের ভরসা পানি উন্নয়ন বোর্ড কলোনির একটি পুকুর, সেটিও নোংরা অস্বাস্থ্যকর করার অভিযোগ উঠেছে সেখানকার কেয়ারটেকারের বিরুদ্ধে। সুন্দরবন ঘেঁষা উপকূলীয় জনপদ সাতক্ষীরা, চারপাশে অথই জল, তবে তা নোনা। নলকূপের পানিতেও লবণাক্ততা, তাই বাসা বাড়িতে খাবার পানির তীব্র সংকট। শ্যামনগরের বুড়ি গোয়ালিনী ইউনিয়নে চুনা নদীর তীরে পানি উন্নয়ন বোর্ডের কলোনি, সেখানে মিঠা পানির এই পুকুরই কয়েক গ্রামের মানুষের ভরসা। পাইপের মাধ্যমে ফিল্টারে আসা পানি সংগ্রহ করেন তারা, ব্যবহার করেন রান্না খাওয়া সহ দৈনন্দিন কাজে। এই পানি নিয়ে আমরা খাই, আমরা রান্না করি, আমরা বহুদিন থেকে এই পানি আমরা খাওয়া দাওয়া করি। চন্ডুপুর, পানখালি, আপনার মুন্সিগঞ্জ ইউনিয়ন, এই 4-5টা ইউনিয়ন মিলে এই পুকুরটা পানি ব্যবহার করা হয়। কিছুদিন ধরেই পুকুরের পানিতে দেখা দিয়েছে দূষণ, ভাসছে গবাদি পশুর মলমূত্র সহ নোংরা আবর্জনা। এতে বিপাকে পড়েছেন স্থানীয়রা। তারা বলছেন পুকুরটি দেখভাল করেন সেখানকার কেয়ারটেকার রবিউল। তিনি মাছ চাষের উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবেই পুকুর দূষণ করছেন বলে দাবি এলাকাবাসীর। এই পুকুরটা অপরিষ্কার রাখার কারণে আমাদের এই পানিটা খাওয়া আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। মুরগির খামার করা আছে, হাঁসের খামার করা আছে, ওই পানিটা ধোয়ানোর ভিতরে নামতেছে। এপাশে আসছে মনে করেন যে বাথরুমের পানিও আসে, কারণ যে টয়লেট ফেটে গেছে। অভিযোগের বিষয়ে জানতে চাইতেই চটে গেলেন রবিউল। পানি উন্নয়ন বোর্ডের 3 একরেরও বেশি জমি ভোগ করছেন রবিউল ইসলাম। পরিবার নিয়ে বসতি গেড়েছেন, দূষিত করছেন পুকুরের পানি। স্থানীয়দের অভিযোগে আমরা জানতে চাই, তবে তিনি ক্যামেরায় কথা বলতে রাজি হননি। পানি দূষণ বন্ধে স্থায়ী সমাধানের উদ্যোগ নিচ্ছেন বলে জানালেন নির্বাহী প্রকৌশলী। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কিন্তু বিভিন্ন উপজেলায় মিলে প্রায় 8টি পুকুর আছে এবং সবগুলাই জনসাধারণের জন্য উন্মুক্ত। সংশ্লিষ্ট দপ্তর, জনস্বাস্থ্য, ওনাদের সাথেও আমরা আলাপ করব যেন একটি পানি বিশোধনাগার বা পন্ডস অ্যান্ড ফিল্টার যে টাইপের যে একটা প্রক্রিয়া আছে সেগুলো যেন স্থাপন করে দিয়ে মানুষের যে পানির যে সমস্যা সেটা যেন বা সমস্যাটা স্থায়ীভাবে সমাধান করতে পারে।
সুপেয় পানির জন্য হাহাকার উপকূল জুড়ে। বর্ষায় পুকুরের পাশাপাশি বৃষ্টির পানি ধরে রেখে মিটছে চাহিদা। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। এই ছিল আমার কাছে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।